Hello everyone. Hello everyone. Let's begin our class today with conjunctions. আমরা এর আগের দিন কনজাংশনের আমাদের যে চ্যাপ্টারটা সেটা শুরু করেছিলাম। তার আগে আপনাদেরকে আমি ফ্রেজেস অ্যান্ড ক্লজেসেরও একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এই ক্লাসের শুরুতে। তো আশা করেছি যে আপনারা সেই ক্লাসটা দেখেছেন, সেই ভিডিওটা ফলো করেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার সেটা দেখবেন, যেটা আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপলোডেড আছে। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপস অফ কনজাংশন, যেটা আমরা আগের দিন করছিলাম সেটারই পরের পার্টটা করব। ওকে, সো ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস উই ওয়্যার ডিসকাসিং অ্যাবাউট কোঅর্ডিনেটিং কনজাংশনস। আর আজকে আমরা যেটা করতে যাচ্ছি শুরুতেই সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। ওকে, সো লেটস বিগিন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের একটা ডেফিনেশন দেওয়া আছে। ওকে, তো কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা আমরা পড়েছিলাম, যে কোঅর্ডিনেটিং কনজাংশন যত রকমেরই ছিল না কেন, তারা কোঅর্ডিনেট করেছিল বা জাস্ট জুড়ে দিয়েছিল দুটো ক্লজকে, এবং একটা ফ্রেজকে বা ক্লজকেও সেটা করতে পারে। তো কিন্তু সেটার মধ্যে এরকম ছিল না যে একটা ক্লজ আরেকটার উপরে ডিপেন্ডেন্ট হবে, বা একটা না থাকলে সেটা অন্যটার মিনিংটা ইনকমপ্লিট থাকবে। কিন্তু এই ক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশনের ক্ষেত্রে আমরা যেটা, সাবঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে যেটা দেখছি বা দেখতে পাবো, সেটা হচ্ছে যে এই যে একটা ক্লজের সাথে আরেকটা ক্লজের রিলেশনশিপটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। বিকজ সাবঅর্ডিনেটিং কনজাংশন কি করে, একটার আরেকটার সাথে জুড়ে দেওয়ার কাজটা তো করেই, কিন্তু ডিপেন্ডেন্সটাও দেখিয়ে দেয়। তার মানে কি, আমরা এখানে পাবো যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ওকে, so that gives the idea of the subordinating conjunction. দেখা যাক ডেফিনেশনটা কি বলছে। বলা আছে subordinating conjunctions are used to join a subordinate clause to a principal clause. ওকে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজকে একটা প্রিন্সিপাল ক্লজের সাথে জুড়ে দেওয়ার একটা কথা বলা হয়েছে। এবার হোয়াট ইজ আ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড হোয়াট ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ, আগে এটা বুঝতে হবে। না বুঝলে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনে কাজটা বুঝতে পারবো না, ঠিক আছে? তো বলছে কি যে একটা সাবঅর্ডিনেট ক্লজকে একটা প্রিন্সিপাল ক্লজের সাথে জুড়ছে। ওকে, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমি ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, আবার এই প্রিন্সিপাল ক্লজটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। এবার দুটো ডেফিনেশনটা দেখা যাক। কি বলা আছে, প্রিন্সিপাল ক্লজ ওকে has complete sense and does not depend for its meaning on other clause or subclause. ওকে, বলছে যে এটার এই যে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, দুটো ক্লজকে জোড়ার কথা বলা হচ্ছে যখন, তার মধ্যে থেকে যেটা প্রিন্সিপাল ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজটা কি করছে না, প্রিন্সিপাল ক্লজের মেন যেটা আইডেন্টিটি সেটা হচ্ছে যে তার একটা কমপ্লিট সেন্স থাকে, ঠিক আছে, আর তার অন্য কোনো ক্লজের ওপরে কোনো ডিপেন্ডেন্স থাকে না। সেটাই এখানে বলা আছে যে হ্যাজ কমপ্লিট সেন্স অ্যান্ড ডাজ নট ডিপেন্ড ফর ইটস মিনিং অন আদার ক্লজ অর আ সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকলে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ তো থাকতেই হবে, কিন্তু প্রিন্সিপালটা সাবঅর্ডিনেট ক্লজ বা অন্য কোনো ক্লজের উপরে ডিপেন্ডেন্ট থাকবে না। এটা নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি থাকবে, একটা কমপ্লিট মিনিং থাকবে। ওকে, তার জন্য সেটাকে কি বলা হয়, therefore it is an independent clause। তাই সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি একটা সেরকম সেন্টেন্সে। এরপর চলে আসি সাবঅর্ডিনেট ক্লজের কথায়। কি বলা আছে, বলা হয়েছে ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লজ ফর ইটস মিনিং। তার মানে বলতে চাইছে যে যে প্রিন্সিপাল ক্লজটা আছে, যেটা সম্বন্ধে আমরা এক্ষুনি জানলাম, সেটার ওপরে এই সাবঅর্ডিনেট ক্লজের মিনিংটা ডিপেন্ড করে থাকে। আদারওয়াইজ সেটা মিনিংফুল হয় না। মিনিংফুল আমি বলবো না, হয়তো মিনিং কিছুটা হয়,
কিন্তু সেটার মধ্যে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই কমপ্লিটনেস ব্যাপারটা থাকবে না। দেখুন, ক্লজ মানে তো সেটার মধ্যে একটা সেট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব তো আছেই। তো আমরা আগেই ডিসকাস করেছিলাম আমাদের আগের ক্লাসে যে কি হয় যে যখন দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে আমরা জুড়ছি একটা সেন্টেন্সের মধ্যে, তো উই আর গেটিং ডিফারেন্ট সেটস অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। প্রথমে একটা সেট ছিল, সেটার সাথে আমি আরেকটা দুটো আলাদা স্টেটমেন্টকে জুড়ে দিলাম। তো দুটো আলাদা স্টেটমেন্টের যদি আমরা সাবজেক্টের সাথে দুটো ভার্বকে মার্জ না করিয়ে দিই, যদি এরকম হয় যে দুটো সেপারেট আলাদা সাবজেক্টকে আলাদাই রাখলাম এবং তাদের সাথে দুটো ভার্বও কমপ্লিমেন্ট করলো, তাহলে দেখা যাবে যে বড় সেন্টেন্সটা তৈরি হচ্ছে মার্জ করে দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্সে, তার মধ্যে দুটো সেপারেট সেট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকছে। তো at any given point of time we can separate those two, এবং বেসিক্যালি জয়েন্টটাকে করিয়ে দিয়েছে, সেটা করিয়ে দিয়েছে কনজাংশন, রাইট? তো যদি একটা পার্ট অফ দ্য সেন্টেন্স সেটার মধ্যে সাবজেক্ট আর ভার্ব থাকে, সেটাকে যদি আমি ডিট্যাচ করে নিতে পারি একটা সেন্টেন্স থেকে, অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে সেটা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কেন এই কথাটা বললাম? সাবজেক্ট ভার্ব আছে কিন্তু সেটার হয়তো মিনিংটা কমপ্লিট না, ঠিক আছে? সেটা আমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশন শিখতে শিখতেই দেখতে পাবো, এরকম কিছু এক্সাম্পল পাবো যে সেটাকে চাইলে আমি আলাদা করে প্লেস করলে ব্যাপারটার ঠিক মিনিংটা ক্লিয়ার হবে না অথবা কমপ্লিট হবে না। মোটামুটি একটা আইডিয়া থাকবে কিন্তু সেটার মধ্যে কমপ্লিটনেসটা কিন্তু থাকবে না, যার জন্যই সেটাকে আমি একটা ক্লজ বলবো। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হিসেবে আমি যদি চেষ্টা করি আলাদাভাবে প্লেস করতে, সেটা কিছু ক্ষেত্রে সম্ভব হবে না। ওকে, তো এবারে আমরা যখন সাবঅর্ডিনেটিং ক্লজ দেখছি, দ্যাট ইজ দ্য ভেরি আইডিয়া কি এরকম যদি কোনো দুটো পার্ট অফ দ্য সেন্টেন্স থাকে যার একটা ইন্ডিপেন্ডেন্ট আর আরেকটা ডিপেন্ডেন্ট অন দি আদার পার্ট, তাহলে এই যে ক্লজটা যেটা ডিপেন্ডেন্ট হয়ে রইলো সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। ওকে, আচ্ছা, তাহলে এটার ফিচার্স কি কি দেখা যাচ্ছে? ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লজ ফর ইটস মিনিং। অলরাইট, তার জন্য এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। ওকে, তো এবার কিছু এক্সাম্পল দেখা যাক। আমরা তো ডিসকাস করলাম সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজ কি হয়, সাবঅর্ডিনেট ক্লজ কি হয়, এবার তার কিছু উদাহরণ দেখে নিই। একটা সেন্টেন্স দেওয়া আছে, আই থিঙ্ক দ্যাট হি ডেস্ট্রয়েড দ্য লেটার which you sent him. It is a big sentence. Okay, now let us see যে কোন পার্টটা কিরকম ভাবে আছে। প্রথমে বলা আছে আই থিঙ্ক, তারপরে একটা কনজাংশন এসছে দ্যাট, দ্যাট ইজ দ্য কনজাংশন ইন দিস কেস। এবং পরের পার্টটা কি আছে? হি ডেস্ট্রয়েড দ্য লেটার উইচ ইউ সেন্ট হিম। ওকে, সো প্রথম যে পার্টটা আছে সেন্টেন্সটা কিন্তু মূলত তাকে নিয়েই কথা বলছে। আই থিঙ্ক, আমি কি ভাবছি। আমাকে যদি সাবজেক্ট ধরতে হয় তাহলে আমাকে এই পার্টটার থেকেই ধরতে হবে যে কাকে নিয়ে সেন্টেন্সে কথা হচ্ছে। মেন সাবজেক্টকে, যে মেন সাবজেক্টটাকে হোল্ড করে সেই হয় প্রিন্সিপাল ক্লজ, কেননা তাকে নিয়েই কিন্তু পুরো সেন্টেন্সটা স্ট্রাকচার্ড হয়েছে। অন্য কিছু যদি এসেও থাকে তাহলে তার উপরে ডিপেন্ড করে এসে থাকে। এই যে আমি বললাম থিঙ্ক, থিঙ্কের পরবর্তী পার্টটা হচ্ছে এইটা যে থিঙ্ক হোয়াট, কিন্তু আমি শুধু আই থিঙ্ক বলেও ছেড়ে দিতে পারি বিকজ দিস ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড দিস ইজ দ্য ভার্ব। If you remove it, it is a complete statement on its own. All right, but over here we are going to call it as a clause, এবং আমি এটাকে বলবো আমাদের প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, বিকজ এটার মধ্যে আমার মেন যেই সাবজেক্টটা আছে তাকে নিয়ে কথা হচ্ছে। ওকে, তারপরের পার্টটায় কি আসছে? হি ডেস্ট্রয়েড দ্য লেটার which you sent him. Now this part is dependent on this part. ঠিক আছে, আমি যখন বলছি আই থিঙ্ক, সেটা কিন্তু আমি অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ড করে বলছি না, কিন্তু এই যে ডেস্ট্রয়েড দ্য লেটার হুইচ ইউ সেন্ট হিম, এই পুরো জিনিসটা কিন্তু এর উপরে ডিপেন্ড করে বসে আছে। আমি যদি এটা না বলে দিই তাহলে এটা বললে কিন্তু ব্যাপারটাই অন্য হয়ে যাবে, কিন্তু এটার মধ্যে মূল কথাটা এটা হচ্ছে না যে সে ডেস্ট্রয় করেছে, মূল কথাটা হচ্ছে আমি ভাবছি যে সে ডেস্ট্রয় করেছে। তার জন্যই আমি হচ্ছি বা আই হচ্ছে এখানে সাবজেক্ট, আর এটা হচ্ছে তার ভার্ব, এবং দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড দিস ওয়ান, যেটা এইটা কনজাংশনের পরের পার্টটা যেটা পড়ে রইলো, সেটাকে আমি সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি, বা
ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, বিকজ দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড দিস ইজ দ্য ডিপেন্ডেন্ট ওয়ান। ওকে, নেক্সট ওয়ান, technology is in itself meaningless unless it serves mankind. Okay, so technology in itself is in itself meaningless unless it serves mankind. তো এখানে আমার ক্লজ কনজাংশনটা হচ্ছে দিস ওয়ান, আনলেস। ইন দিস সেন্টেন্স আমাদের কনজাংশনটা হচ্ছে আনলেস, অ্যান্ড ইট ইজ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইটস নট আ কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড উই উইল সি ওয়াই ইট ইজ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন। বিকজ এই যে প্রথম যে পার্টটা এই কনজাংশনের আগে আছে, দিস পার্ট, technology is in itself meaningless, this is what is the main sentence is all about. পুরো ফোকাসটা এটার উপরেই আছে, এটাই হচ্ছে আমাদের মেইন ক্লজ যাকে নিয়ে কথাটা বলা শুরু হলো, এবং এটাকে আমি বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। ওকে, আর আনলেস এর পরে যেটা পড়ে রইলো, ইট সার্ভস ম্যানকাইন্ড, ইট সার্ভস ম্যানকাইন্ড, এটা হয়ে গেল আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দিস ইজ দ্য সাবঅর্ডিনেট ক্লজ, বিকজ আমি এইটুকু বললে ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন এনিথিং, কিন্তু এইটা পার্টটা দেখুন আপনারা এবার, যে যখন আমি বলছি ইট সার্ভস ম্যানকাইন্ড, এবার এটার মধ্যে ইটটাকে আমি একটা সাবজেক্ট বলতে পারি, তার করেসপন্ডিং ভার্বটাকে আমি সার্ভস বলতে পারি, কিন্তু এই যে পার্ট অফ দ্য সেন্টেন্সটা আছে, ইট সার্ভস ম্যানকাইন্ড, ইট ডাজ নট হ্যাভ আ কমপ্লিট মিনিং। শুধু এইটুকু বললে অনেক সময় কিছু বোঝা যাবে না, ঠিক আছে? তো আমাকে এইটা আগে একটা কিছু প্রিন্সিপাল ক্লজটার পরিপ্রেক্ষিতেই তো এই কথাটা বলা হয়েছে, যার জন্য প্রিন্সিপাল ক্লজটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি, বাট দিস ওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্রিন্সিপাল ক্লজ। আর এদিকে জুড়েছে কে? এই কনজাংশনটা আনলেস, হুইচ ইজ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি দেখছি, নেক্সট সেন্টেন্সটা কি বলেছে, ইউ ক্যান ইউজ মাই কার as long as you drive carefully. All right, so you can use my car. This part is the principal clause, as I would call it, আর তারপরেরটা as long as, this is the conjunction in this case, and the remaining part, you drive carefully, is our subordinate clause. All right, সো এটা কি করছে, এই যে আমি বললাম ইউ ড্রাইভ কেয়ারফুলি, এখানে ইউটা তো একটা নাউন বা প্রোনাউন, বোঝাই যাচ্ছে এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেই পারে, বিকজ ড্রাইভটা হচ্ছে আমার ভার্ব, কিন্তু এটাকে আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি যদি প্লেস করতে চাই হচ্ছে না, এবং এটা কাইন্ড অফ ডিপেন্ডস অন সামথিং এলস। আমি যদি শুধু এটা বলি ইউ ড্রাইভ কেয়ারফুলি, তাহলে কথাটা তো মানেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইউ ক্যান ইউজ মাই কার, দ্যাট ইজ দ্য মেন থিং উইচ উই আর টকিং অ্যাবাউট, যে আমি বলতে চাইছি যে তুমি আমার গাড়িটা ব্যবহার করতে পারো। আমি কি এটা বলতে চাইছি ইউ ক্যান ড্রাইভ কেয়ারফুলি? আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে তুমি গাড়িটা ইউজ করতে পারো যতক্ষণ পর্যন্ত তুমি, as long as you can drive carefully. All right, so this becomes the main, the highlighted part of the sentence, এটাই হয়ে যাচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, আর এটার উপরে ডিপেন্ড করে আমি বাকি কথাটা যেটা আছে সেন্টেন্সে সেটা বলছি। So this becomes my subordinate clause, and as long as টা হচ্ছে another example of a subordinating conjunction. Next, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের কিছু, যে যত ধরনের আছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের, যে কাইন্ডস অফ সাবঅর্ডিনেটিং কনজাংশনস আছে আমরা সেগুলো দেখব। তো অনেক ধরনের হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন অফ টাইম, কজ, কন্ডিশন, পারপাস, এক্সেট্রা, এরকম অনেকগুলো আছে। তো একটা একটা করে দেখা যাক। প্রথম যেটা আছে subordinating conjunction of time, এখানে conjunction বলা আছে, but essentially that is a subordinating conjunction. All right, so the subordinating conjunction of time, আর কিছু examples দেওয়া আছে so that you can understand যে কোনগুলো হচ্ছে এই। তো এই যে আমি এরকম ভাবে যে ক্ল্যারিফাই করে দিয়েছি, আপনারা এখান থেকেই বুঝতে পারবেন যে এইগুলো স্পেসিফিক্যালি এই কাজটাই করে। যখন আপনারা এই
কনজাংশন গুলো পাবেন বুঝতেই পারবেন যে এদের কাজটা একটা সেন্টেন্সে কি। তারা সাবঅর্ডিনেটিং একটা সাবঅর্ডিনেট ক্লজকে একটা প্রিন্সিপাল ক্লজের সাথে জুড়ে দেওয়ার কাজ করছে, কিন্তু তার সাথে তাদের একটা স্পেসিফিক ক্যাটাগরিতে তারা বিলং করছে, একটা পার্টিকুলার গ্রুপে আমি তাদেরকে ফেলে দিয়েছি। এই ক্ষেত্রে গ্রুপটা কি? গ্রুপটা হচ্ছে টাইমের গ্রুপ। মানে সময় সংক্রান্ত যদি কোনোভাবে সে কোনো কথা বলে তাহলে সেটাকে আমি এই গ্রুপের মধ্যে ফেলতে পারি। এবার কোনগুলো দেখা যাক, এক্সাম্পল কি কি আছে এই ক্যাটাগরিতে। আছে বিফোর, আফটার, সিন্স, টিল অর আনটিল। ঠিক আছে, দুটোই হতে পারে, টিলের যা মিনিং আনটিলেরও তাই মিনিং, একই মিনিং। অ্যাজ সুন অ্যাজ, while, so long as, when, as আর whenever। তাহলে এই সবকটা যেগুলো আমরা পেলাম প্রত্যেকটাই কিন্তু একটা কনজাংশন অফ টাইম, যেটা সময় সংক্রান্ত কিছু একটা নির্দেশও দেবে, তার সাথে সাথে দুটো একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজকে জুড়ে দেওয়ার কাজটাও করবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে এক্সাম্পল কি দেখা যাচ্ছে? I will leave as soon as you come। ওকে, তাহলে বক্তব্যটা এখানে মেন বক্তব্যটা কি? I will leave, that is the main thing that I am trying to convey। আমি চলে যাব, I will leave, that is what I am trying to say। ঠিক আছে, তো তাহলে এই পার্টটাকেই আমি আমার প্রিন্সিপাল ক্লজ বলবো। ঠিক আছে, আর এই যে as soon as, this becomes my conjunction of time, যেই মুহূর্তে। তো as soon as মানে হচ্ছে যেই মুহূর্তে, হিন্দিতে বললে जैसे ही। ঠিক আছে, তো जैसे ही मैं चली जाऊंगी, जैसे ही आप आते हैं। আমি চলে যাব যেই মুহূর্তে আপনি আসবেন, বা আপনি আসলেই আমি চলে যাব, কিন্তু কথাটা সেরকম ভাবে বলা নেই। ইউ উইল হ্যাভ টু মেনটেন দ্য sentence as it is, as long as you want to understand which is the principal clause, which is the subordinate clause। নাও একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে যে এই যে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, পরীক্ষা রিলেটেড যদি কোনো কিছু বলে জিজ্ঞেস করেন আমাকে যে এগুলো পরীক্ষাতে কিভাবে এই ক্লজ গুলো আসতে পারে, তাহলে আমি বলবো যে ক্লজ কিন্তু সেরকম ভাবে আপনাদেরকে আলাদা করে কখনো বলবে না যে আইডেন্টিফাই আ প্রিন্সিপাল ক্লজ, আইডেন্টিফাই আ সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এই যে আইডিয়া গুলো যদি না হয় তাহলে কি হয়, আমরা যে এরর কারেকশন গুলো করছি এবং তাতে কোন জিনিসটা কোথায় আসছে, আপনারা যখন একটা সেন্টেন্স পড়ছেন কোথায় কিরকম ভাবে পড়বো, কোথায় হল্ট করব, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে কনজাংশনটা কেন এলো একটা সেন্টেন্সে, এবং ওই কনজাংশনটাতেই যে আমাকে ব্রেক করতে হবে, তারপরে আমাকে আবার নতুন করে পড়া শুরু করতে হবে টু ফাইন্ড আউট whether there is another set of subject and verb or not। এই পুরো আইডিয়াটা যাতে আপনাদের ক্লিয়ার হয়, সেই জন্যই কিন্তু এই ক্লজগুলোর বা ফ্রেজগুলোর সম্পর্কে বলা। কেননা এরর আমাদেরকে, আমি যেটা বলেছি প্রথম থেকে, আমি যেটা বলে আসছি যে আপনাদেরকে পড়তে হবে আপনাদের নিজেদের ফ্লো অনুযায়ী। ওখানে একটা এরর কারেকশনের মধ্যে যেটা থাকে যে ভাগ ভাগ করে দেওয়া থাকে, তাই তো, 1 2 3 4। কিন্তু আবার বলবো যে যেরকম পার্টে দেওয়া আছে সেরকম ভাবে পড়বেন না, আপনি আপনার নিজের ফ্লোতে পড়ুন। এবং সেখানে আস্তে আস্তে পড়তে পড়তে আপনি যদি কমফোর্টেবলি 4টে ওয়ার্ড একসাথে নিয়ে পড়তে চান, পড়ুন 5টা। চেষ্টা করবেন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে যেটা হবে সেটা হচ্ছে স্পিড বাড়বে, তখন দেখবেন একটু বড় বড় ধাপ পেরিয়ে পেরিয়ে আপনারা এগোতে পারছেন। এন্ড হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট কি, আমি একটা সেন্টেন্সে আমি প্রথমেই যেটা বলেছি যে এরর খুঁজতে গেলে প্রথমেই আমাদেরকে টার্গেট করতে হবে কোন জিনিসটাকে, যে সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্বের রিলেশনশিপটা ঠিক আছে কিনা। এবার আমরা তো অনেক দূর এগিয়ে এসেছি এবং আমরা প্রথমে যেই সেন্টেন্স গুলো দিয়ে শুরু করেছিলাম ছোট ছোট সেন্টেন্স ছিল, একটা সেন্টেন্সে একটাই সেট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব ছিল, কিন্তু এখন নাও উই আর ডিলিং উইথ বিগ সেন্টেন্সেস। এন্ড দ্য রিজন ওয়াই ইজ দ্যাট কি পরীক্ষাতে বড় বড় সেন্টেন্সেস আসে। ঠিক আছে, ডিফিকাল্টি লেভেল বেড়ে যায়। আপনারা যেই প্রিলি থেকে মেন এক্সামিনেশনের জন্য অ্যাপিয়ার করবেন তখন আপনারা দেখবেন যে ওখানে ডিফিকাল্টি লেভেলটা বেড়ে গেছে, তখন সেন্টেন্স গুলো আরো বড় হয়ে গেছে এবং একটু কমপ্লিকেটেডও হয়ে গেছে, তাই তো। তো এই কমপ্লিকেশনটা যাতে দূর করা যেতে পারে তার জন্যই কিন্তু এইরকম ভাবে এই মেথডে পড়া, যে আমরা সেন্টেন্স গুলোকে এরকম ভাবে পড়বো। সাপোজ এই সেন্টেন্সটাই আছে, আমি বললাম আই উইল লিভ।
ওকে, এখানে স্টপ করে দিলাম বিকজ তারপরে একটা কনজাংশন আছে। তো যেই কনজাংশন চলে এলো আমি জানি তারপরে কিন্তু হবে এরকম একটা হওয়ার চান্স আছে যে আমার সাবজেক্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাকে প্রথমে এই পার্টটা আমি পড়ে নিলাম কুইকলি, দেখে নিলাম এখানে কোনো সাবজেক্ট ভার্ব রিলেটেড এরর আছে কিনা, এবং তার সাথে যদি অ্যাসোসিয়েটেড কোনো প্রোনাউন ইত্যাদি থেকে থাকে ঠিক আছে কিনা, এবং কোনো অ্যাডজেক্টিভ, আর্টিকেল, প্রেপোজিশন বা অন্য কোনো অ্যাডভার্ব ইত্যাদির কোনো সমস্যা আছে কিনা হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমি নেক্সট পার্টটায় যাব। কেন এরকম ভাবে বলছি, কেননা একটা বড় সেন্টেন্স প্রথম থেকে শেষ অবধি পড়তে পড়তে যেটা হয়, যেটা সকলের একটা বেসিক প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ওই একটা সুরে শুরু করে একটা তালে শুরু করে তারপরে তালটা যায় কেটে, তাই না? মানে আমি মনে রাখতে পারি না যে কাকে নিয়ে কথাটা হচ্ছিল। কেন এটা হয়? বিকজ হওয়াটাই খুব স্বাভাবিক, বিকজ মাঝখানে তো সাবজেক্টটাই চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে ডেফিনেটলি একটা কনজাংশন চলে এসছে, তারপরে আবার একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউসড হয়েছে। তো ওই যে ব্রেকটা কোথায়, কতদূর আপনার ডেস্টিনেশন, একটা সাবজেক্টকে কতদূর অবধি আমি নিয়ে যেতে পারছি, সেখানে আমি থামলাম, আবার আমি একটা নতুন সাবজেক্ট পাচ্ছি, এটা কিন্তু আসল ব্যাপার। আপনাদের প্রিপারেশনটা আপনারা এমন ভাবে করবেন যাতে প্রথম থেকেই আপনাদের এই আইডিয়াগুলো ক্লিয়ার হয়। কেননা শুধু আমি বারে বারে বলছি সাবজেক্ট পড়ে কোনো লাভ নেই। আমার যেমন আমি আমার কমেন্টস আপনাদের আমি যেগুলো দেখছিলাম আমার প্রিভিয়াস লেকচারের, সেখানে আমি দেখলাম যে আপনারা বলেছেন যে পিএসসির যে স্পেশাল ক্লাস একটা হয়েছিল সেখানে পুরো সিলেবাস নিয়ে ডিসকাস করার কথা হয়েছে। তো গ্রামার কিন্তু আমরা সবটা করেই ফেললাম অলমোস্ট, তাই না? এবার আপনাদেরকে এরকম ভাবে আপনাদের প্রিপারেশনটাকে গুটিয়ে আনতে হবে, এরকম ভাবে আপনারা পড়ুন সো দ্যাট সব জিনিসগুলোই যাতে মাথায় থাকে যে কোথায় কোনো জিনিসটা মিস হয়ে যাচ্ছে কিনা, এরার কারেকশন ইত্যাদি করার সময় সেটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট সেন্টেন্সটায় যাওয়া যাক। কি বলা আছে? মেক হে while the sun shines. ওকে, আচ্ছা, এখানে আবার যেরকম সাবজেক্টটা উজ্জ্ব আছে, এখানে সাবজেক্টটা কি হচ্ছে? ইউ। ওকে, সো ইউটা এখানে উজ্জ্ব আছে বা হিডেন আছে। ইউ ইজ নট মেনশনড হিয়ার লাইক I say do this, do that. So what I try to say is you do this, you do that. But we don't say that quite often. আমরা সেরকম ভাবে বলি না। তো আমরা কি বলি? Do this, do that. সেরকমই এখানে বলা হয়েছে make hay while the sun shines. ওকে, এটা একটা মানে ওই প্রবাদ প্রবচন একটা ওইরকম একটা ইয়ে আর কি, একটা ইডিওম্যাটিক ফ্রেজ আপনারা বলতে পারেন। সো এখানে আমার কনজাংশনটা হচ্ছে while, এবং প্রথম পার্টটাতে হচ্ছে মেক হে, সো ইউ লিখেই দিলাম, নো প্রবলেম। সো ইউ মেক হে, সো মেকটা হচ্ছে ভার্ব আর ইউটা হচ্ছে আমার সাবজেক্ট, ফাইন। তারপরে কনজাংশনটা এলো, তারপরেই দেখুন একটা ব্রেক পড়লো, তারপরে নতুন সাবজেক্ট চলে এসছে। পরের পরের পার্টটাতে, এই পার্টটাতে আমার সাবজেক্ট হচ্ছে দ্য সান আর ভার্বটা হচ্ছে এইটা। তো আমার মূল বক্তব্যটা ছিল আমি কাউকে একটা কোনো কথা বলছি, ইউ মেক হে, হে মানে হচ্ছে খড়, ঠিক আছে? তো দিস বিকামস মাই প্রিন্সিপাল ক্লজ, আর বাকি যেটা এলো দিস ক্যান বি কল্ড অ্যাজ দ্য সাবঅর্ডিনেটিং ক্লজ। অলরাইট, সো এরকম ভাবেই আমরা কিন্তু সেন্টেন্স গুলোকে ভাগ করে করে পড়বো। কনজাংশন পড়ার আসল উদ্দেশ্য কিন্তু শুধু একটা পার্ট অফ স্পিচ পড়ছি, একটা চ্যাপ্টার হয়ে গেল টিক মেরে দিলাম সেটা না। কেন এটা দরকার? এর জন্য দরকার যে আমরা একটা নতুন জিনিস জানছি, জানছি কেন, কিসের জন্য সেটা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেটা ইম্পর্টেন্ট, এবং পরীক্ষাতে কিভাবে সেটা আমার দরকার, কেন এই জিনিসটা এসছে সেটা বোঝার জন্যই কিন্তু আমরা কনজাংশনটা পড়ছি। ওকে, অলরাইট। ওকে, নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান। আমি আচ্ছা, আই জাস্ট ফরগট আরেকটা আছে এই পার্টে। সো এখানে সেকেন্ড যেটা ক্যাটাগরি অফ ওয়ার্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেটা হচ্ছে কনজাংশন অফ কজ অর রিজন। ওকে, কনজাংশন অফ কজ অর রিজন মানে যেটা একটা কোনো কজ বা রিজনকে ইন্ট্রোডিউস করবে। এই যে প্রিন্সিপাল ক্লজটা আগে আসছে, তারপরে মাঝখানে কনজাংশন আসছে, তারপরে একটা
সাবঅর্ডিনেট ক্লজ আসছে। তো এই যে একটা, আমি যদি সেন্টেন্সটাকে এরকম ভাবে ভাবি যে একটা কোনো কিছুর একটা কজ আছে আর রিজন আছে এবং তার একটা এফেক্টের কথা হয়তো বলা হয়েছে, তো ওই কজটাকে জুড়ে দিচ্ছে, সেন্টেন্সের মধ্যে একটা কজকে জুড়ছে, জুড়ে দেওয়ার কাজটাকে করছে এই কনজাংশন অফ কজ। ওকে, সো ইট ইজ বেসিক্যালি কানেক্টিং a cause or a reason to the main sentence. All right, let us see how. Example কি দেখা যাক আছে, because, since, as. Because, since, as তিনটে খুব ইম্পর্টেন্ট কনজাংশন যেগুলো আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। Because, since, as. So let us see an example. I shall be grateful to her because she has helped me when I was in trouble. Okay, কি বলছে যে I shall be grateful to her because she has helped me when I was in trouble. তো কি বলছে যে এইখানে আমার এইটা হয়ে গেল দি কনজাংশন, অলরাইট, এবং প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে এইটা, I shall be grateful to her. Now this is the main clause. Okay, this is the main clause or the principal clause. এরপরে যেটা পাবো সেটা এই কনজাংশনের পরে হবে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ। অলরাইট, আর যেহেতু এটা একটা কনজাংশন অফ কজ আর রিজন, তার জন্যে আমার কনজাংশনের পরে যেটা আসবে সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ অফ হোয়াট, রিজন অর কজ। তার মানে বেসিক্যালি এই কনজাংশনটা ইন্ট্রোডিউস করবে একটা কজকে বা রিজনে এই সেন্টেন্সে, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে এখানে। বলছি যে আই শ্যাল বি গ্রেটফুল টু হার, কেন গ্রেটফুল, কজ বা রিজনটা এই সাবঅর্ডিনেট ক্লজের মাধ্যমে ইন্ট্রোডিউসড হলো, ইন্ট্রোডিউস করলো কে, এই কনজাংশনটা। দ্যাটস ওয়াই উই কল ইট দ্য কনজাংশন অফ কজ আর রিজন। এবং রিজন কি দেখানো আছে, কেন আমি তার প্রতি গ্রেটফুল, বিকজ শি হেল্প মি when I was in trouble. Okay, so this explains the reason, and that is also our subordinate clause. তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনি এইগুলোকে আমরা কেন ইউজ করছি, কিসের জন্য ইউজ করছি। প্রত্যেকটার একটা ক্যাটাগরি এই কারণেই দেওয়া হয়েছে যে এটা একটা স্পেসিফিক কোনো সাবঅর্ডিনেট ক্লজকে ইন্ট্রোডিউস করছে। ঠিক আছে, ওকে, আচ্ছা। নেক্সট, দ্য থার্ড টাইপ, কনজাংশন অফ রেজাল্ট অর কনসিকুয়েন্স। তাহলে এতক্ষণ আপনারা বুঝেই গেছেন কাজটা কি। তো এই যে এবারে আমরা যেটা দেখব, এটার একটা খুব ক্লাসিক এক্সাম্পল এই ক্যাটাগরির হচ্ছে দ্যাট। রেজাল্ট অর কনসিকুয়েন্ট যখন একটা ইন্ট্রোডিউস করতে হয় একটা সেন্টেন্সে একটা ক্লজের মাধ্যমে, আমরা যেটা দিয়ে ইউজ করি, যে কনজাংশনটা দিয়ে সেটা করা হয় সেটা হচ্ছে এই কনজাংশন অফ রেজাল্ট অর কনসিকুয়েন্স। আর এটার এক্সাম্পল হচ্ছে দ্যাট। সেন্টেন্সে কিভাবে বলা আছে, হি ওয়াজ সো ফিউরিয়াস দ্যাট হি ব্রোক দ্য উইন্ডো। ওকে, সো দ্যাটটা এখানে মাঝখানে আছে, আর প্রথমে আমি কি পাচ্ছি, হি ওয়াজ সো ফিউরিয়াস। So he was so furious becomes my main statement of the sentence, যে মূল বক্তব্যটা সেটাই হচ্ছে এটা, যে he was so furious. All right, so this becomes my principal clause. Okay, and what remains is the subordinate clause, obviously. All right, and this is the conjunction. এবার দেখা যাক যে কেন ফিউরিয়াস, সেই বা না, কেন ফিউরিয়াস না, ফিউরিয়াস এর হওয়ার ফলে যেই জিনিসটা হলো রেজাল্ট বা কনসিকুয়েন্সটা, সেটা এটা বোঝাচ্ছে কিনা। তো মাঝখানে আমি রেখেছি দ্যাটকে, তারপরে কি বলা আছে, হি ব্রোক দ্য উইন্ডো। তার মানে সে এত ফিউরিয়াস ছিল যে অ্যাজ আ রেজাল্ট অর অ্যাজ আ কনসিকুয়েন্স হি ব্রোক দ্য উইন্ডো। এবং এই যে রেজাল্ট বা কনসিকুয়েন্স যেটা এটা দিয়ে বোঝানো হলো, সেটাকে ইন্ট্রোডিউস করলো কে, the conjunction of result or consequence. Okay, acha. Next comes the conjunction of purpose. Okay, তাহলে কি করবে, এই একটা সেন্টেন্সে, মূল সেন্টেন্সের মধ্যে একটা পারপাস অ্যাড করবে।
কোন কনজাংশন গুলো দিয়ে সেটা হয়? দ্যাট, সো দ্যাট, লেস্ট। ওকে, আচ্ছা, ইন অর্ডার দ্যাট, এটা পুরোটাই একটা সেট। ইন অর্ডার দ্যাট মানে দ্যাট সো দ্যাট এর মতন ইন অর্ডার দ্যাটও একটা আছে, লেস্টও আছে। লেসটা যদিও আমরা এখন খুব একটা ইউজ করা হয় না মডার্ন ইংলিশে। ওকে, সো but definitely this is a part of, or this belongs to this category of conjunctions. কি বলছে? He worked hard so that he may succeed. So this is one part, this is the conjunction, and this is the other part. All right, so মূল বক্তব্যটা কি সেন্টেন্সের? যে he worked hard, তাই তো? he worked hard, এবং পারপাসটা কি ছিল? এই যে হার্ড ওয়ার্ক সে করলো, তার পারপাসটা কি ছিল? সেই পারপাসটাই ইন্ট্রোডিউস করে দিচ্ছে আমাদের কনজাংশন সো। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য কনজাংশন অফ পারপাস, এবং পারপাসটা সাবঅর্ডিনেট ক্লজের মাধ্যমে ইন্ট্রোডিউসড হচ্ছে। সো এটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হয়ে যাচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা পারপাসটাও বলছে। হার্ড ওয়ার্ক করলো, পারপাস কি ছিল? পারপাস ছিল দ্যাট হি মে সাকসিড। Okay, so this part is the subordinate clause. তারপরে walk carefully lest you may fall. So lest হচ্ছে conjunction. lest এর বাংলাটা হচ্ছে নতুবা। আমরা সাধারণ ভাষায় পেয়েছি নতুবা বা না হলে, যেটা যদি আমরা বাংলায় বলি ইন্টারপ্রেট করি, তা না হলে বা না হলে, নয়তো সেটাও বলা যেতে পারে। তো সেটা হচ্ছে lest. ওকে, তো কি বলছে? ওয়াক কেয়ারফুলি। নাও দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ। এখানে আবার আমার সাবজেক্টটা মিসিং আছে, হওয়া উচিত ইউ ওয়াক কেয়ারফুলি। ঠিক আছে, এখানে সাবজেক্টটা উচ্চ রয়েছে। সো ইউ ওয়াক কেয়ারফুলি, তো ইউটা সাবজেক্ট, এটা ভার্ব ওয়াক। এন্ড দিস ইজ দ্য মেন মানে প্রিন্সিপাল ক্লজ, বা এটাই হচ্ছে মূল বক্তব্য সেন্টেন্সে। ঠিক আছে, যে তুমি সাবধানে হাঁটো, না হলে কি হবে? নতুবা কি হবে? এই যে ইউ মে ফল। তো পারপাসটা কি? সাবধানে হাঁটার বা আমার সাবধান করার, যে যাতে নতুবা তুমি পড়ে যাবে, না হলে তুমি পড়ে যাবে। ওকে, সো এই যে পারপাসটা এলো, এটাকে ইন্ট্রোডিউস করলো এই কনজাংশন অফ পারপাস which is lest. All right, okay. Next comes the conjunction of concession or contrast. Okay, আচ্ছা, কন্ট্রাস্ট মানে কি বোঝাচ্ছে? কন্ট্রাস্ট মানে হচ্ছে একটা, মানে দুটো বিপরীত জিনিস আছে যখন একটা সেন্টেন্সের মধ্যে, কিন্তু দুটো কোএক্সিস্ট করছে, মানে দুটো কন্ডিশন আছে, একটা আরেকটার সাথে কিন্তু মেলে না, দুটো দুটো ডাইরেকশনে সাপোজ রয়েছে, কিন্তু তাহলেও সেটা কোএক্সিস্ট করে। এরকম যখন আমরা একটা সেন্টেন্সে পাই, তার মানে একটা সেন্টেন্সে কন্ট্রাস্ট হচ্ছে, তাই না? যে দুটো বিপরীত ধর্মী স্টেটমেন্টকে আমি একসাথে নিয়ে এসেছি। কে নিয়ে এসছে? কে জুড়ে দিয়েছে? একটা কনজাংশন জুড়ে দিয়েছে, এবং সেই কনজাংশনটাকেই আমি বলছি দ্য কনজাংশন অফ কনসেশন অর কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বললেই মনে রাখা যায়, কনসেশনটা নাও মনে রাখলেও চলে। এবং এর খুব ক্লাসিক কিছু এক্সাম্পলস আছে, যেমন অলদো, দো, হাউএভার। very important, three very important conjunctions that we use almost every day, isn't it? আচ্ছা, কি বলছে সেন্টেন্স? He is not happy though he is rich. Okay, so he is not happy. This is the main principal clause or the main clause or the independent clause of the sentence. মানে এটাই হচ্ছে সেন্টেন্সের মূল বক্তব্য। কেন? কেননা একে নিয়ে আমি কথা বলছি। ফার্স্ট অফ অল, হিটা হচ্ছে সেন্টেন্সের আমার যে মেইন সাবজেক্ট, সেটাই। তো প্রিন্সিপাল ক্লজের যে সাবজেক্টটা থাকে, সেই হয়ে যায় আমার সেন্টেন্সের সাবজেক্ট, যাকে নিয়ে বক্তব্য রাখা হচ্ছে। সো হি ইজ নট হ্যাপি, দ্যাট ইজ দ্য মেইন থিং দ্যাট উই আর টকিং অ্যাবাউট। এবারে এর পরে যে জিনিসটা আসছে, সেটা এমন একটা সেন্টেন্স যেটা কিন্তু এই যে হি ইজ নট হ্যাপি, সেটার সাথে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে, বা সেটা
হ্যাপি হতে গেলে যেই জিনিসটা হওয়া দরকার ছিল সেইটা, নট হ্যাপি মানে কি, একটা কোনো ভালো কিছুর অভাবে তো লোক হ্যাপি হয়, যে কারুর হয়তো কোনো কিছুর অভাব আছে তাই সে হ্যাপি না। তো কিন্তু পরের যে স্টেটমেন্টটা আমরা পাবো সেটা কিন্তু ওটার সাথে ম্যাচ করবে না। তার জন্য এই যে মাঝখানে কনজাংশনটা যেটা এলো, দো যেটা এসছে দ্য কনজাংশন, সেটার একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে, যে সে এই দুটো জিনিসকে মার্জ করছে, দুটো আলাদা, একদম আলাদা বক্তব্যকে মার্জ করছে, কিন্তু তাহলেও কিন্তু সেন্টেন্সটা কনস্ট্রাক্টেড হচ্ছে। কিরকম ভাবে সেটা হচ্ছে দেখা যাক। হি ইজ নট হ্যাপি দো হি ইজ রিচ। নাও দিস ইজ দ্য সাবঅর্ডিনেট ক্লজ, আগে সেটা আইডেন্টিফাই করা যাক। তো জেনারেল পারসেপশনটা কি, যে কারোর কাছে যদি অনেক পয়সা থাকে তাহলেই সে হ্যাপি হবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি। তো হি ইজ নট রিচ, দ্যাট ইজ ওয়ান থিং, সেটার একদম অন্যদিকে চলে গেল, এন্ড হি ইজ নট হ্যাপি চলে গেল অন্যদিকে। যদি এরকম বলতাম হি ইজ রিচ অ্যান্ড হ্যাপি, তাহলে কি হতো, তাহলে এটা একটা কোঅর্ডিনেটিং ব্যাপার হতো। তাই অ্যান্ড দিয়ে আমি সেটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দিয়ে সেই দুটো কন্ডিশনকে জুড়ে দিতে পারতাম, কারণ ওটা একটা আরেকটাকে কন্ট্রাস্ট করছে না, তো ওই জিনিসটাকে কমপ্লিমেন্ট করছে, একটা স্টেটমেন্ট আরেকটা স্টেটমেন্টের সাথে কমপ্লিমেন্ট করছে, তাই ওটাকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দিয়ে জুড়তে পারতাম, হি ইজ রিচ অ্যান্ড হ্যাপি, ইজন্ট ইট? কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি, এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েটেড হয়েছে, এবং সেইটার জন্য আমাকে এখন যেটা ইউজ করতে হলো সেটা হচ্ছে একটা কনজাংশন অফ কন্ট্রাস্ট, ইন দিস কেস দো। ঠিক আছে, তো দো ইজ দ্য কনজাংশন অফ কন্ট্রাস্ট। ওকে, নেক্সট কামস দি কনজাংশন অফ কন্ডিশন। তো এইটা কি করবে, কনজাংশন অফ কন্ডিশন কি করবে, এবং দেখা যাক কোন কোনগুলো কনজাংশন অফ কন্ডিশন হিসেবে আমরা ইউজ করতে পারি। ইফ আছে, অ্যাজ ইফ আছে, আনলেস আছে। अगेन very common, very মানে ইউজফুল কনজাংশনস দ্যাট উই মেক ইউজ এভরিডে অলমোস্ট। ওকে, এগুলো কি করে, এগুলো একটা কন্ডিশন ইন্ট্রোডিউস করে সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজের মাধ্যমে। ঠিক আছে, কিরকম ভাবে সেটা হয়, প্রিন্সিপাল ক্লজটা আগে আইডেন্টিফাই করা যাক। হি উইল নট ফরগিভ ইউ, দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ। যে হি উইল নট ফরগিভ ইউ, এটা হচ্ছে মূল বক্তব্য সেন্টেন্সে, যে সে তোমাকে ক্ষমা করবে না, হি উইল নট ফরগিভ ইউ। ওকে, এবার আমি ক্ষমা করবে না, তার কন্ডিশনটা কি, একটা কন্ডিশন আছে, এটা কিন্তু এটার সাথে কিন্তু আপনারা প্রথমেই আমরা যেটা দেখেছিলাম কজ রিজন পারপাস, এগুলোকে গুলিয়ে ফেলবেন না, এইটা কিন্তু অ্যাবসলিউটলি আলাদা। এখানে এর পরে যেটা ইন্ট্রোডিউসড হবে সেটা একটা কন্ডিশন থাকবে, যে যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটা ফুলফিলড হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হি উইল নট ফরগিভ ইউ। ঠিক আছে, তার মানে প্রথমে যে বক্তব্যটা আমরা পেলাম প্রিন্সিপাল ক্লজের মাধ্যমে, সেটা দিয়ে কিন্তু আমরা একটা যে সেটা একজন যে সাবজেক্ট সে কি বলতে চাইছে বা তার সম্পর্কে কি বলা হচ্ছে সেটা বলা হলো, কিন্তু ওই জিনিসটা হওয়ার জন্য একটা কন্ডিশন রিকোয়ার্ড আছে, সেটা তারপরে আসতে চলেছে সাবঅর্ডিনেট ক্লজের মাধ্যমে। তো আমি আনলেসটাকে পেলাম আমার কনজাংশন অফ কন্ডিশনের জন্য, দিস বিকামস দ্য কনজাংশন। তারপরে কি আছে, ইউ কম্পেনসেট ফর হিজ লস। ওকে, এবার বোঝা গেল পুরো ব্যাপারটা, যে যতক্ষণ না পর্যন্ত আপনি তার যেটা লস আপনার কারণে ঘটেছে সেটার কম্পেনসেশনটা আপনি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি আপনাকে ক্ষমা করবেন না। कि जब तक आप इनका जो लॉस आपके कारण हुआ है, घटा है, उसकी भरपाई आप नहीं कर रहे हैं, वो लॉस का मेकअप आप नहीं कर रहे हैं, तब तक जाके आप वो आपको ফরগিভ नहीं करेंगे। ওকে, সো দিস ইজ দ্য কন্ডিশন, এই কন্ডিশনটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত হি উইল নট ফরগিভ ইউ। সো দিস বেসিক্যালি, দিস কনজাংশন আনলেস বেসিক্যালি ডাজ হোয়াট, ইট ইন্ট্রোডিউসেস দ্য কনজাংশন, the condition for the prior statement to happen or not happen. ওকে, আচ্ছা, তারপরে কি পাচ্ছি, she behaves as if, so as if is the conjunction, তো she behaves, she হচ্ছে সাবজেক্ট, behaves হচ্ছে verb, this is the principal clause. ওকে,
as if she were the queen of England. So this is the condition. এই কন্ডিশনটা আছে বলেই সে এরকম ভাবে বিহেভ করছে। সো अगेन as if becomes the conjunction of condition. Next comes number 7, the conjunction of comparison or extent. আমরা যখন কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা করি, মানে কম্প্যারিজন করা এখানে বলছে যেহেতু, তাই প্রথমে এটাই বললাম। কম্প্যারিজন করা মানে কি? তুলনা করা। ওকে, তো বা আমি কোনো কিছুর একটা এক্সটেন্ট বা লিমিট বোঝাতে চাইছি, সেটার জন্য আমার একটা মাপকাঠি দরকার, যে লিমিট অফ হোয়াট, এক্সটেন্ট অফ হোয়াট। তো একটা কোনো কিছুকে বেঞ্চমার্ক রেখে আমি সেখান থেকে তার এক্সটেন্টটাকে ধরতে পারি। তো কাইন্ড অফ একটা কম্প্যারিজনই হয় সেই ক্ষেত্রে। তো এরকম যখন কোনো একটা স্টেটমেন্ট আসে যেটা একটা কম্প্যারিজন বা একটা এক্সটেন্ট বোঝায়, সেটাকে ইন্ট্রোডিউস করে যে কনজাংশনটা, দ্যাট ইজ দি কনজাংশন অফ কম্প্যারিজন অর এক্সটেন্ট। এবং কি এক্সাম্পল তার? দেন আর অ্যাজ, এই দুটোকে দিয়ে আমরা সেই কাজটা করতে পারি। এই সেন্টেন্সটা কি বলছে? শি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ হার সিস্টার। সো এখানে অ্যাজটা চলে আসছে, শি ইজ অ্যাজ ক্লেভার। এখানে অ্যাজ আছে, বেসিক্যালি দিস ইজ আ কম্বিনেশন অফ দিস অ্যাজ অ্যান্ড অ্যাজ। তো বেসিক যে মেন প্রিন্সিপাল ক্লজ যদি আমি ধরি, তাহলে সেটা হচ্ছে দিস ওয়ান, শি ইজ ক্লেভার। ওকে, কিন্তু এই যখন এরকম কম্বিনেশনের কনজাংশন আমরা পাই, তখন অনেক ক্ষেত্রে কি হয়, প্রিন্সিপাল ক্লজের মধ্যে একটা চলে আসে, অ্যাজ লং অ্যাজ, তারপরে এরকম আরো যেগুলো আছে, সো দ্যাট, ওকে, বা নট অনলি বাট অলসো, ইজন্ট ইট? তো এগুলোতে কি হয়, একটা এই যে কম্বিনেশনের মধ্যে কি হয়, একটা পার্ট প্রিন্সিপাল ক্লজের মধ্যে চলে আসে, তারপরে একটা আসে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজটা আসে। ওকে, সো এক্ষেত্রেও তাই হয়েছে। তো মেন প্রিন্সিপাল ক্লজ হিসেবে আমি যদি অ্যাজটাকে সরিয়ে দিই, তাহলে এটাই হচ্ছে শি ইজ ক্লেভার, মাঝখানে অ্যাজ চলে এলো, পরে আরেকটা অ্যাজ এলো। ওকে, আর তারপরে আসছে হার সিস্টার। নাও এই হার সিস্টারটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তো কম্প্যারিজন একটা হলো, ঠিক আছে, অ্যাজ ক্লেভার অ্যাজ, তার মানে কতটা ক্লেভার? যতটা ক্লেভার তার সিস্টার, ততটাই সে ক্লেভার। তো এখানে আমরা একটা কম্প্যারিজনও পাচ্ছি, আবার একটা এক্সটেন্টও পাচ্ছি, যে কিস হদ তক ও ক্লেভার হ্যাঁ, কোন লেভেলে বা কোন এক্সটেন্টে সে ক্লেভার, যতটা ক্লেভার কিন্তু সিস্টার। তো আমি প্রথমেই একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে একটা বেঞ্চমার্ক সেট করা বা একটা স্কেল সেট করে দেওয়া। তো লেভেলটা সেট করে দিয়েছে সিস্টার, সেইটা অনুযায়ী আমি এক্সটেন্টটাকে ড্র করতে পারছি। তাহলে এখানে একটা কম্প্যারিজনও হচ্ছে, আবার এক্সটেন্টের কথাটাও বোঝানো হলো। সেটাই করলো আমাদের এই কনজাংশনটা অ্যাজ অথবা শুধু অ্যাজও হতে পারতো। ঠিক আছে, নেক্সট, হি লাভস মি নো লেস দ্যান। ওকে, সো হি লাভস মি ইজ the main principal clause of the sentence, and তারপরে আছে no less than। আমি no less than ও বলতে পারি বা শুধু than ও বলতে পারি, than you। ওকে, তাহলে এখানেও একটা যেহেতু একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছে যে সে আমাকে কতটা ভালোবাসে, তার তুলনায় আরেকজন আমাকে কতটা ভালোবাসে, যে হি লাভস মি নো লেস দ্যান ইউ। তো আমি বলতে চাইছি যে আপনি বা তুমি আমাকে যতটা ভালোবাসো, আরেকজন আমাকে ততটাই ভালোবাসে বা তার থেকে কম ভালোবাসে না। সো अगेन আই এম ক্রিয়েটিং আ বেঞ্চমার্ক। আমি একজনের সাথে একজন কতটা ভালোবাসে তার সাথে আরেকজনের ভালোবাসাটাকে কম্পেয়ারও করছি, আবার সেই এক্সটেন্টেও নিয়ে যাচ্ছি। তাই এক্ষেত্রে এইটা, এই যে কনজাংশনটা কি করছে, একটা কম্প্যারিজন বা এক্সটেন্টকে ইন্ট্রোডিউস করছে। ওকে, তারপরে হার হেয়ার ওয়াজ অ্যাজ ইয়েলো অ্যাজ হে, আবার সেই অ্যাজ চলে এসছে। হার হেয়ার ওয়াজ ইয়েলো, এটা ধরতে পারি আমার প্রিন্সিপাল ক্লজ, অ্যাজ হে। ওকে, তাহলে কি হচ্ছে, কতটা ইয়েলো, অ্যাজ হে। ওকে, তো এখানেও একটা কম্প্যারিজনও হলো, আবার এক্সটেন্টও হলো। কি কি হদ তক ইয়েলো হয়, মানে একদম
हे जैसा येलो है। ओके, next comes the uses of so we have just finished our টাইপস অফ কনজাংশনস। আমরা তাহলে যে কটা দেখলাম আর কি, যে কম্প্যারিজন, আমরা তাহলে we have seen that there are 7 types of subordinating clauses and I guess you have understood that. তো এবার আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমরা uses of conjunction টা দেখব এবং আমরা একটা একটা করে কনজাংশনকে নিয়ে সেটা কোথায় ইউজ করা যেতে পারে এবং কোথায় কোথায় ওমিট করা যেতে পারে, কিছু ক্ষেত্রে আমরা কিছু কম্প্যারিজনও দেখব দুটো কনজাংশনের মধ্যে যেগুলো খুব কমনলি ইউজড এবং অনেক সময় কোয়াইট অফেন ওয়ান ইজ মিস্টেকেন ফর দি আনাদার অর মিসইউজড, একটার পরিবর্তে ভুলভাবে ইউজ হয়, তো সেইটা আমরা ইয়ে করে দিই। ওকে, সো বাট বিফোর উই ডু দ্যাট let us take a break and let's get back with the uses of conjunction.